টানা ৭ রাত ধরে ইরানে বোমা বর্ষণ যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতে চায় পেন্টাগন। এবার পূর্ণমাত্রার আক্রমণাত্মক পর্যায়ে প্রবেশের হুঁশিয়ারি তেহরানের। প্রিয়জনকে দাফন করে বাড়ি ফেরার পথে ইসরায়েলি হামলার শিকার গাজার শোকার্ত মানুষ। নিহত অন্তত ১২, মানবিক সহায়তা আরও বাড়ানোর ঘোষণা জাতিসংঘের। শতাধিক রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপল ইউক্রেন, নিহত অন্তত ১০। জবাবে কৃষ্ণ সাগরে রাশিয়ার আরও ১২টি জাহাজে জেলেনস্কি বাহিনীর হামলা। যুক্তরাজ্যে লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার প্রধানমন্ত্রী হিসেবে নেবেন দায়িত্ব। সামনে পাহাড় সম চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। এবং মহাকাব্যিক ফাইনালের আগে অনুশীলনে আর্জেন্টিনা ও স্পেন, বিশ্রামে মেসি। ইনজুরি থাকলেও খেলবেন ইয়ামাল পেদ্রো, জানালো স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি তাজমিলা খান। টানা ৭ম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলে মার্কিন বিমান হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে মার্কিন হামলায় শুক্রবার পর্যন্ত অন্তত ৮ জন নিহত এবং ৪০০ জনের বেশি আহত হয়েছেন। পেন্টাগন বলছে, ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়াই এবারের হামলার লক্ষ্য। আর ২-৩ দিন হামলা চললে পূর্ণমাত্রার আক্রমণাত্মক পর্যায়ে প্রবেশের হুঁশিয়ারি দিয়েছে ইরান। নতুন করে তেহরান ওয়াশিংটন সংঘাতে বাড়ছে যুদ্ধের উত্তাপ। ইরানের টানা ৭ম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতাকে আরও দুর্বল করা। এর আগে দক্ষিণাঞ্চলের হরমুজগান প্রদেশে মার্কিন হামলায় গুরুত্বপূর্ণ কয়েকটি সেতু ধ্বংস হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। বন্দর আব্বাসে যাতায়াতের গুরুত্বপূর্ণ সংযোগ পথ হিসেবে ব্যবহৃত এসব সেতু ধ্বংস হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। অভিযানের ভিডিও প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী। এতে দেখা যায় ইউএসএস বক্সার এমপিএস অ্যাসাল্ট জাহাজ থেকে F-35B লাইটনিং 2 যুদ্ধবিমান উড্ডয়ন করছে। তবে অভিযানের সময় ও যুদ্ধ জাহাজটি কোথায় অবস্থান করছিল সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি পেন্টাগন। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ায় আশঙ্কার মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী মুজতবার জ্যেষ্ঠ উপদেষ্টা মহসেন রেজাই। বলেন, যুক্তরাষ্ট্র আরও ২ থেকে ৩ দিন হামলা চালিয়ে গেলে পূর্ণমাত্রার আক্রমণাত্মক পর্যায়ে প্রবেশ করবে ইরান। তখন শুধু পাল্টা হামলাতেই সীমাবদ্ধ থাকবে না বলে হুঁশিয়ারি দেন তেহরান। আক্রমণ থেকে কোনো রাজনৈতিক সীমান্ত নিরাপদ থাকবে না। ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে জানানো হচ্ছে, বেসামরিক অবকাঠামোর উপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতিসংঘের ভাষ্য, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই, সংলাপ ও কূটনীতি একমাত্র পথ। ফ্রান্সের প্রেসিডেন্টও যুদ্ধবিরতি পুনর্বহাল ও আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। তার মতে, যুদ্ধবিরতি বজায় থাকলে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর সুযোগ তৈরি হবে। শিউলি রোজা, সময় সংবাদ। যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর আবারও সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইরান। হামলা পাল্টা হামলার মাঝে প্রশ্ন উঠেছে, নতুন সমঝোতায় পেছানো কোন পক্ষের জন্য বেশি জরুরি। বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদী যুদ্ধ দুই পক্ষের জন্যই ব্যয়বহুল হলেও ভিন্ন কারণে চাপের মুখে রয়েছে ওয়াশিংটন ও তেহরান। সমঝোতা স্মারক অকার্যকর ঘোষণার পর আবারও পাল্টাপাল্টি হামলায় ইরান যুক্তরাষ্ট্র। মধ্যস্থতাকারী পাকিস্তান উভয় পক্ষকে সংযম দেখিয়ে আলোচনায় ফেরার আহ্বান জানালেও এটিকে অস্তিত্বের লড়াই হিসেবে ঘোষণা করেছে তেহরান। তবে প্রশ্ন উঠেছে, কোনো পক্ষই মাসব্যাপী যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য রাখে কিনা। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ উভয় দেশকে এই সংঘাত থেকে বিরত রাখতে পারে। বিশ্লেষকদের মতে, ইরানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতি ও প্রতিরক্ষা সক্ষমতা। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। যুদ্ধবিরতির সময় কিছু নিষেধাজ্ঞা শিথিল হলেও নতুন করে সেগুলো পুনর্বহাল করেছে ওয়াশিংটন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌ অবকাঠামোর বড় অংশ। উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও উত্তেজনা ছড়িয়েছে নতুন মাত্রায়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রও চাপের বাইরে নয়। হরমুজ প্রণালীতে অস্থিরতার কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারেও। যুদ্ধের ব্যয়, জনমতের বিরূপ প্রতিক্রিয়া এবং সামনে মধ্যবর্তী নির্বাচনের চাপ কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের জন্য এই সংঘাত রাজনৈতিক ঝুঁকিও বাড়াচ্ছে। একই সঙ্গে উচ্চ ক্ষমতার ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুদ দ্রুত কমে যাওয়ায় ভবিষ্যৎ সামরিক সক্ষমতা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে দীর্ঘমেয়াদী যুদ্ধ দুই দেশের জন্যই ব্যয়বহুল। তবে ইরান নিজেদের অস্তিত্বের লড়াই হিসেবে এই সংঘাতকে সহজে ছাড় দিতে রাজি নয়। আর যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও কেবল যুদ্ধের অর্থনৈতিক ব্যয় নয়, আন্তর্জাতিক প্রভাব ও সামরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে। উভয় পক্ষই কূটনীতির দরজা খোলা আছে বললেও নতুন যুদ্ধবিরতির সম্ভাবনা এখনও অনিশ্চিত। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইসরায়েল মার্কিন জনমতকে প্রভাবিত করে ইরান যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। এর মধ্যেই প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের সবচেয়ে ঘনিষ্ঠ দুই মিত্রের সম্পর্কেই কি ফাটল ধরেছে? ট্রাম্প কেন বারবার এড়িয়ে যাচ্ছেন নেতানিয়াহুকে? আর এর পেছনে কি রয়েছে যুক্তরাষ্ট্রের নতুন ভূরাজনৈতিক হিসাব? ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফেরার পর সবচেয়ে বেশি হোয়াইট হাউস সফর করা বিদেশি নেতা বিনিয়ামিন নেতানিয়াহু। একের পর এক বৈঠক হয়েছে, যৌথ সংবাদ সম্মেলন হয়েছে, এমনকি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানেও যৌথ নেতৃত্ব দেন এই দুই নেতা। কিন্তু কয়েক মাসের ব্যবধানে সেই সম্পর্কেই এখন দৃশ্যমান শীতলতা। মার্কিন গণমাধ্যম এক্সিওস জানায়, নেতানিয়াহু 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ট্রাম্পের সঙ্গে বৈঠকের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। সফরের প্রস্তুতি, সরকারি বিমান, নিরাপত্তা দল সবই প্রস্তুত ছিল, কিন্তু হোয়াইট হাউস বৈঠকের সময়সূচি নিশ্চিত করেনি। অথচ অন্য বিশ্ব নেতারা কয়েক ঘন্টার চেষ্টায় ঠিকই দেখা করতে পারছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। কেন এই দূরত্ব? এর কারণ খুঁজতে হলে তাকাতে হবে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য কৌশলের দিকে। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের অগ্রাধিকার ছিল নিয়ন্ত্রিত সংঘাত, আঞ্চলিক ভারসাম্য এবং নিজের রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষা করা। ইরানের উপর চাপ বজায় রাখলেও তিনি এমন যুদ্ধে জড়াতে চান না যা যুক্তরাষ্ট্রকে আবার মধ্যপ্রাচ্যের দীর্ঘ সংঘাতে টেনে নেয়। অন্যদিকে নেতানিয়াহুর সরকার চায় ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত অভিযান না থামাতে। বিশ্লেষকরা বলছেন, এখানে ওয়াশিংটন তেল আবিবের কৌশল লক্ষ্য এক নয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি জনপ্রিয় পডকাস্টে দেয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন, ইসরায়েল সরকারের কিছু সদস্য মার্কিন জনমতকে প্রভাবিত করে ইরান যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করছে। মার্কিন ভাইস প্রেসিডেন্টের মুখে এ ধরনের অভিযোগ যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে অত্যন্ত বিরল ঘটনা বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের ঘনিষ্ঠ মহলেও নেতানিয়াহুকে নিয়ে অস্বস্তি বাড়ছে। নেতানিয়াহু তুরস্কের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনার প্রকাশ্য সমালোচনা করায় ট্রাম্প ক্ষুব্ধ হন বলে দাবি হোয়াইট হাউসের কর্মকর্তাদের। ট্রাম্প মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতিতে প্রকাশ্যে মন্তব্য করার অধিকার ইসরায়েলি প্রধানমন্ত্রীর নেই। এদিকে ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতিতেও বদল আসছে। প্রতিনিধি পরিষদে উল্লেখযোগ্য সংখ্যক ডেমোক্র্যাট ইসরায়েলের জন্য মার্কিন সহায়তা কমানোর পক্ষে ভোট দিয়েছেন। যদিও প্রস্তাবটি পাশ হয়নি, তবুও এটি স্পষ্ট করেছে নেতানিয়াহুর প্রতি যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন আগের মতো আর নেই। নাদিম মারজান, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও থামছে না রক্তপাত। শুক্রবার প্রিয়জনকে দাফন করে বাড়ি ফেরার পথে শোকার্ত মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এরকম দুটি হামলায় অন্তত 12 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। এদিকে গাজার 60% বেশি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে থাকার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। হামাস বলছে, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত প্রকাশ্যে লঙ্ঘন করছে, যা নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। অন্যদিকে বাস্তুচ্যুত মানুষের জন্য মানবিক সহায়তা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘ। যুদ্ধবিরতি ভঙ্গুর বাস্তবতায় প্রতিদিনই বাড়ছে ফিলিস্তিনিদের প্রাণহানি। শুক্রবার মধ্য গাজার নুসাইরাতে জানাজা দাফন শেষে কবরস্থান থেকে ফেরার পথে শোকার্ত মানুষের ওপর ড্রোন হামলা চালায় ইসরায়েল। হতাহত হন অনেকে। এর আগে একই এলাকায় দাফন শেষে ফেরার সময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালানো হয়। দক্ষিণ গাজার খান ইউনিসে, উত্তর গাজা ও গাজা সিটিতে আলাদা হামলায় নারী সহ আরও কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। এসব হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামাস যোদ্ধাদের লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়। এই ঘটনাকে যুদ্ধবিরতি প্রকাশ্য ও পরিকল্পিত লঙ্ঘন অভিহিত করে হামাস বলছে, নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়ছে।
গাজায় নিজেদের সামরিক নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করার দাবি করেছে ইসরায়েল। দেশটির গণমাধ্যম জানিয়েছে বর্তমানে উপত্যকার 60% বেশি এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF বলছে গাজার সীমান্ত জুড়ে তথাকথিত নিরাপত্তা অঞ্চল গড়ে তোলা হয়েছে, যেখানে 2টি ডিভিশন মোতায়েন আছে। হামলার কারণে ক্রমাগত বাস্তুচ্যুত ও নিরাপত্তাহীনতার মধ্যে গাজায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র স্টেফেন দুজারিক জানিয়েছেন, নানা বাধা সত্ত্বেও খাদ্য, কৃষি ও শিক্ষা সহায়তা অব্যাহত আছে। চলতি মাসের প্রথম 12 দিনে 2.5 লাখের বেশি মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রীষ্মকালীন শিক্ষা কর্মসূচিতে অংশ নেওয়া প্রায় 2,20,000 শিশুর জন্য 5,000-এর বেশি শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। তবে নিরাপদ পরিবেশ নিশ্চিত না হলে প্রয়োজনীয় মানুষের কাছে সহায়তা পৌঁছে দেয়া আরও কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করে বিশ্ব খাদ্য কর্মসূচি। শিউলি রোসা, সময় সংবাদ। শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠল ইউক্রেন। এতে অন্তত 10 জন নিহত হয়েছেন। পাল্টা জবাবে কৃষ্ণ সাগরে রাশিয়ার আরও 12টি জাহাজে হামলা করেছে জেলেনস্কি বাহিনী। এর মধ্যেই রাশিয়ায় সরকার বিরোধী ব্লগারকে বিচারপূর্ব আটক রাখার নির্দেশ দিয়েছেন মস্কোর আদালত। আর ইউক্রেনের সরকার পুনর্গঠন ঘিরে বিক্ষোভ নতুন রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আবারও কেঁপে উঠল ইউক্রেন। দক্ষিণাঞ্চল বন্দরনগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, এক রাতেই দেশটির বিভিন্ন অঞ্চলে 8টি ক্ষেপণাস্ত্র, 130টি দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। পাল্টা জবাব দিয়েছে ইউক্রেনও। কৃষ্ণ সাগরে রাশিয়ার আরও 12টি জাহাজে আঘাত হেনেছে ড্রোন। ইউক্রেনের ড্রোন বাহিনীর দাবি করেন, হামলার লক্ষ্য ছিল শুকনো পণ্যবাহী জাহাজ, তেল, গ্যাসবাহী ট্যাঙ্কার ও একটি ট্যাগবোট। কিয়েভের দাবি, চলতি মাসে আজব ও কৃষ্ণ সাগরের ক্ষতিগ্রস্ত রুশ জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 159টিতে। এদিকে সশস্ত্র বাহিনী সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে একসময় ক্রেমলিনপন্থী হিসেবে পরিচিত ব্লগার ইলিয়া রেমাসলোকে 2 মাসের জন্য বিচারপূর্ব আটক রাখার নির্দেশ দিয়েছেন রুশ আদালত। চলতি মার্চে প্রেসিডেন্ট পুতিনকে সমর্থন না করার কারণ ব্যাখ্যা করে ঘোষণাপত্র প্রকাশের পরপরই নতুন করে আলোচনা আসে রেমাসলো। অন্যদিকে ইউক্রেনের টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকার পুনর্গঠনের সিদ্ধান্তকে ঘিরে। মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের পর সামরিক নেতৃত্বে পুরনো ধারা ও আধুনিক যুদ্ধ কৌশলের সমর্থকদের মধ্যে মতপার্থক্য আরও স্পষ্ট হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাবলিক অ্যান্টি কারাপশন কাউন্সিলের প্রধান ইউরি হুদিমেঙ্করের দাবি, এটি শুধু ব্যক্তিগত পরিবর্তনের বিষয় নয়, বরং সামরিক কৌশলের 2টি ভিন্ন দর্শনের সংঘাত। তার মতে, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় ঝুঁকি হলো সমাজে বিভাজন সৃষ্টি হওয়া, যা শেষ পর্যন্ত যুদ্ধের ফলাফলে নেতিবাচক প্রভাবও ফেলতে পারে। শিউলি রোসা, সময় সংবাদ। ব্রিটেনের সূচনা হচ্ছে নতুন নেতৃত্বের। ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। আগামী সোমবার কিয়ার স্টারমার পদত্যাগপত্র জমা দেওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন বার্নহ্যাম। 1 দশকে দেশটির 7ম সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাওয়া এই লেবার নেতার সামনে থাকছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংকট মোকাবেলার কঠিন চ্যালেঞ্জ। লন্ডন থেকে শোয়েব কবিরের প্রতিবেদন। লেবার পার্টির বিশেষ সম্মেলনে শুক্রবার আনুষ্ঠানিকভাবে দলের নেতা নির্বাচিত হন অ্যান্ডি বার্নহ্যাম। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথও প্রায় নিশ্চিত তার। পরিকল্পনা অনুযায়ী সোমবার বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে বার্নহ্যামকে। আমন্ত্রণ গ্রহণের পর নতুন মন্ত্রিসভা নিয়ে 10 নম্বর ডাউনিং স্ট্রিটে দায়িত্ব নেবেন তিনি। নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণেই বার্নহ্যাম বলেন, আই হ্যাভ এ প্ল্যান। আরও বলেন, অর্থনীতি পুনরুদ্ধার, জনসভার মান উন্নয়ন এবং জনগণের আস্থা ফিরিয়ে আনাই হবে তার সরকারের প্রধান অগ্রাধিকার। 25 বছরের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন নেতৃত্বে পরিবর্তনের প্রত্যাশা পূরণেরও অঙ্গীকার করেন তিনি। গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র হিসেবে দীর্ঘদিন ধরে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারের ক্ষমতা বাড়ানোর পক্ষে সোচ্চার বার্নহ্যাম। তার লক্ষ্য ওয়েস্টমিনস্টার কেন্দ্রিক রাজনীতির বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আরও বাড়ানো এবং রাজনীতিকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে যাওয়া।
ব্রিটেনের রাজনীতিতে নতুন অধ্যায়। সোমবার 10 নং ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর আসনে বসতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহাম। তার সামনে নতুন চ্যালেঞ্জ দলীয় বিভাজনকে ঐক্যবদ্ধ করা, একই সাথে জনগণের আস্থা ফিরিয়ে আনা। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, গেল কয়েক বছরে দফায় দফায় সরকার বদলের পর নতুন প্রধানমন্ত্রী কি পারবেন ব্রিটেনবাসীর ভাগ্য বদলাতে? শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সন্ত্রাসবাদ কেবল এখন বন্দুক কিংবা বোমার মধ্যে সীমাবদ্ধ নেই। ডার্ক ওয়েব, এনক্রিপ্টেড অ্যাপ, ক্রিপ্টোকারেন্সি ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো। বিশেষ করে ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ বা আইএসকেপির কৌশল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নিরাপত্তা বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে, সন্ত্রাস বিরোধী লড়াইয়ে প্রযুক্তিগত সক্ষমতা না বাড়ালে ভবিষ্যতে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে। 2024 সালের 22 মার্চ রাশিয়ার মস্কোর ক্রোকাস সিটি হলে ভয়াবহ হামলায় নিহত হন 149 জন, আহত হন 6 শতাধিক। ঘটনার 2 বছর পর 2026 সালে মূল 4 হামলাকারী সহ 15 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন রাশিয়ার সামরিক আদালত। তদন্তে উঠে আসে আফগানিস্তানের হেরাত থেকে হামলার পরিকল্পনা করা হয়েছিল। পুরো অপারেশন পরিচালিত হয় এনক্রিপ্টেড যোগাযোগের মাধ্যমে। পরিকল্পনাকারী আর হামলাকারীদের মধ্যে একবারও সরাসরি দেখা হয়নি। বিশ্লেষকদের মতে এটি আধুনিক সন্ত্রাসবাদের নতুন রূপ। সম্প্রতি সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স বা আইএসকেপির ডিজিটাল কার্যক্রম নিয়ে উদ্বেগ জানিয়েছেন অনেক নিরাপত্তা বিশ্লেষক। আইএসকেপি এখন 4টি ডিজিটাল স্তম্ভের ওপর তাদের কার্যক্রম গড়ে তুলেছে। বাংলা, উর্দু, ফার্সি, রুশ, ইংরেজি সহ বিভিন্ন ভাষায় ম্যাগাজিন ও ভিডিও প্রকাশ করছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম, গেমিং প্ল্যাটফর্ম এবং অনলাইন ফোরামের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ করছে গোষ্ঠীটি। আইএসকেপি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকে, যাতে প্রচলিত ব্যাংকিং নজরদারি এড়ানো যায়। বিশ্লেষকদের মতে সবচেয়ে উদ্বেগজনক দিক হলো পুরো সন্ত্রাসী অপারেশনকে সাইবার জগতে স্থানান্তর করা। আইএসকেপির সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিটাল উদ্ভাবন হলো জঙ্গি প্রশিক্ষণ ব্যবস্থাকে আমূল বদলে দেয়া। আগে প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট ক্যাম্পে যেতে হতো, প্রশিক্ষকদের সঙ্গে সরাসরি উপস্থিত থেকে শিক্ষা নিতে হতো। এখন তারা ইন্টারনেট সংযোগ থাকলেই বিশ্বের যে কোনো স্থান থেকে অনলাইনে এসব প্রশিক্ষণ গ্রহণ করতে পারছে। অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ, বিস্ফোরক তৈরির নির্দেশনা, লক্ষ্য নির্ধারণ, এমনকি হামলার পরিকল্পনাও এখন অনলাইন এনক্রিপ্টেড প্ল্যাটফর্মে হচ্ছে। আইএসকেপি এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বহু ভাষায় দ্রুত প্রচারণামূলক ভিডিও তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের চ্যাটবট উগ্রবাদী মতাদর্শে প্রশিক্ষিত হলে দিন রাত ব্যক্তিগতভাবে সম্ভাব্য সমর্থকদের সঙ্গে কথা বলে ধীরে ধীরে তাদের উগ্রপন্থায় প্ররোচিত করতে পারে। বিশেষজ্ঞদের মতে বর্তমানে শুধু সামরিক অভিযানই যথেষ্ট নয়। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে গোয়েন্দা তথ্য, সাইবার নিরাপত্তা, প্রযুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করতে হবে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য এই চ্যালেঞ্জ আরও বড়, কেননা প্রযুক্তিগত সক্ষমতার সীমাবদ্ধতা সাইবার সন্ত্রাস মোকাবিলাকে কঠিন করে তুলছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভয়াবহ বন্যা ও বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে আরও 2 জনের মৃত্যু, বিপর্যস্ত চিলি। প্রাণ গেছে 3 জনের, উদ্ধার তৎপরতা জোরদার, আশ্রয় কেন্দ্রে শত শত মানুষ। এবার ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপের মহাকাব্যিক ফাইনালের আগে অনুশীলন করেছে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্রামে ছিলেন মেসি সহ বেশিরভাগ তারকা। তবে দলকে ব্যাক টু ব্যাক শিরোপা উপহার দিতে বড় ভূমিকা রাখতে চান স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। এদিকে ফ্রান্সের ডিফেন্ডারদের আক্রমণে ইনজুরিতে পড়েছেন লামিন ইয়ামাল ও পেদ্রো পেরো। ওয়ার্কলোড ম্যানেজমেন্টে আলাদাভাবে প্রস্তুতি সেরেছেন দুজন, তবে এই 2 ফুটবলার খেলবেন বলে নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। লুসেইলে মরুর বুকে ঝড় তোলার 4 বছর পর আরও একটা শিরোপা থেকে মাত্র 1 ম্যাচ দূরে আর্জেন্টিনা। মহাকাব্যিক ফাইনালে আলবিসেলেস্তের সামনে 2024 সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন। গত মার্চের ফিনালিসিমার উত্তাপ এবার দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে। বিশ্বকাপের শুরু থেকেই কখনো রেফারি, কখনো আবার ফিফার সুবিধাভোগী দল, এমন অনেক সমালোচনা সঙ্গী হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। তবে একের পর এক ম্যাচে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের গল্প লিখে সমালোচনার দাঁত ভাঙা জবাব দিয়েছে আর্জেন্টিনা।
ইংল্যান্ড ম্যাচের পর আরও আত্মবিশ্বাসী কাতার বিশ্বকাপ জয়ীরা। আর্জেন্টিনা প্রমাণ করেছে তারা সুবিধাভোগী দল নয়। উঠতে থাকা ইংল্যান্ডকে মাটিতে নামানোর পর অনেকটাই নির্ভর আলবিসেলেস্তে। সেমিফাইনালের পর প্রথম অনুশীলনে তাই বিশ্রামে ছিলেন দলের প্রাণভ্রমরা লিওনেল মেসি সহ একাধিক তারকা। তবে একেবারেই আলাদা লাউতারো মার্তিনেজ। ইংল্যান্ডের বিপক্ষে অগ্নি পরীক্ষায় তার গোলেই জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। শেষ সময়ে বদলি নেমে প্রতিটা ম্যাচেই আলো ছড়াচ্ছেন। 2024 সালের মায়ামি গার্ডেন্সে কোপা আমেরিকার ফাইনালেও কলম্বিয়ার বিপক্ষে 112 মিনিটে গোল করে আর্জেন্টিনাকে শিরোপা উপহার দিয়েছিলেন এই লাউতারো। ব্যাক টু ব্যাক আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা উপহার দেওয়ার স্বপ্নযাত্রায়ও কান্ডারের ভূমিকা পালন করতে চান লাউতারো। তাই তো প্রস্তুতিতে কোনো ছাড় দেননি ইন্টার মিলান স্ট্রাইকার। প্রতিপক্ষ স্পেন বিশ্বকাপের সবচেয়ে গোছালো দল। পাউ কুবার্সি, মার্ক কুকুরেয়াদের মতো বিশ্বসেরা রক্ষণভাগ, মাঝমাঠে রদ্রি পেদ্রিদের মতো তারকা নিয়ে শিরোপার দাবিদার লা রোহা। 16 বছর পর ফাইনালে ওঠা শিরোপায় রাঙাতে চায় লুই দে লা ফুয়েন্তের দল। নিউ জার্সির ফাইনালের জন্য পুরো দল যখন একপাশে ব্যস্ত অনুশীলনে, তখন আলাদাভাবে প্রস্তুতি সেরেছেন লামিন ইয়ামাল ও পেদ্রো পোরো। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে লুকাস দিগনে ও থিও হার্নান্দেজদের একের পর এক আক্রমণ সহ্য করেছেন ইয়ামাল। হালকা চোট রয়েছে তার ও পেদ্রোর, তাই তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাদের আলাদাভাবে অনুশীলনের সুযোগ দেন কোচ। তবে ফাইনালে এই দুই তারকা খেলবেন বলে নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুশীলন করা বেশ কষ্টসাধ্য ছিল স্পেনের জন্য। নিউ জার্সির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কোচ লুই দে লা ফুয়েন্তে। পারভিন আক্তার, সময় সংবাদ। বিশ্বকাপের ফাইনালে ঠিকই দেখা যাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তাকে দিয়ে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউস। ট্রফি জয়ী দলকে যুক্তরাষ্ট্রের ক্রীড়া ঐতিহ্যের চ্যাম্পিয়নশিপ রিংও উপহার দেওয়া হবে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফির নতুন মালিকের নাম লেখা হবে ইতিহাসে। সব প্রস্তুতি শেষ, সোনালী ট্রফিও পৌঁছে গেছে গন্তব্যে। বিশ্বকাপের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফির যাত্রাও হচ্ছে রাজকীয় আয়োজনে। ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড লুই ভিতো তৈরি করেছে বিশ্বকাপ ট্রফির বিশেষ ট্রাঙ্ক সোনালী ভি, যার অর্থ ভিক্টোরি। বিশেষ চামড়ার আস্তরণ, সোনালী কারুকাজ আর ফিফার স্মারকে সাজানো এই ট্রাঙ্কে করেই ফাইনালের ভেন্যুতে পৌঁছাবে ফুটবল বিশ্বের সবচেয়ে মূল্যবান পুরস্কার। ম্যানহাটনে আয়োজিত প্রদর্শনীতে ট্রফি উন্মোচন করেন। পাশাপাশি বিশ্বকাপের থিম হাতে আঁকা বিশেষ ট্রাঙ্কও প্রদর্শন করা হয়। বিশ্বকাপ ফাইনালের গ্যালারিতেও থাকছে বাড়তি আকর্ষণ। পুরো বিশ্বকাপের কোনো ম্যাচে মাঠে না গেলেও ফাইনালে প্রথমবারের মতো উপস্থিত থাকছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে শুক্রবার ফিফার সংবর্ধনায় অংশ নেওয়ার পর রোববার তিনি সরাসরি দেখবেন স্পেন আর্জেন্টিনার শিরোপা নির্ধারণী লড়াই। জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টই বিজয়ী দলের হাতে তুলে দেবেন স্বপ্নের বিশ্বকাপ ট্রফি। ট্রফির পাশাপাশি আরও চমক থাকবে বিশ্বকাপ জয়ী দলের জন্য। মার্কিন ক্রীড়া সংস্কৃতির ঐতিহ্য সোনা আর হীরায় খচিত বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং দেয়া হবে ফুটবলার ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের। বিশ্বকাপের ইতিহাসে এমনটা হবে এবারই প্রথম। ট্রাম্প ছাড়াও বাকি দুই আয়োজক দেশ কানাডা ও মেক্সিকোর সরকার প্রধানরাও ফাইনালে থাকার কথা রয়েছে। তবে কুসংস্কারে বিশ্বাস করা আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই স্টেডিয়ামে যাবেন না বলে জানিয়েছেন। আগের ম্যাচগুলোর মতো নিজ বাসভবনে বসেই ফাইনাল জয়টাও ঘরে বসে দেখতে চান মিলেই। তিনি না গেলেও স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপির ফাইনাল দেখতে যাওয়ার কথা রয়েছে। এদিকে এবারের এই বিশ্বকাপকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সফল আয়োজন বলে দাবি করেছে হোয়াইট হাউস। অন্য দুই আয়োজক কানাডা, মেক্সিকোতেও সফল ফিফা। তামিম হোসেন, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্প আবারও সামনে আনলেন 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ। তার দাবি, চীন অবৈধভাবে কোটি কোটি মার্কিন ভোটারের তথ্য সংগ্রহ করেছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বলছে 2020 সালের নির্বাচনের ফল বদলে দেওয়ার কোনো বিদেশি হস্তক্ষেপের প্রমাণ পাওয়া যায়নি। নভেম্বরে হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প কেন এই ইস্যু সামনে আনলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার প্রকাশ করেছেন কিছু গোপন গোয়েন্দা নথি। সেখানে তার দাবি, চীন অবৈধভাবে যুক্তরাষ্ট্রের প্রায় 22 কোটি ভোটারের নাম, ঠিকানা এবং ভোটার নিবন্ধনের তথ্য সংগ্রহ করেছিল। তবে ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে মেলে না যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর আগের মূল্যায়ন। 2021 সালে প্রকাশিত এক যৌথ গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল, 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনে
নির্বাচনে কোনো বিদেশি শক্তি ভোটার তালিকা, ব্যালট ভোট গণনা বা নির্বাচনের ফল পরিবর্তন করার মতো বিষয়ে হস্তক্ষেপ করেনি এবং এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি। Something's really wrong with this guy. আমার মনে হয় এই ব্যক্তির সত্যি কিছু একটা সমস্যা হয়েছে, তার স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। তিনি কেন বারবার 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এমন একটি ষড়যন্ত্র তত্ত্ব সামনে আনছেন, যেটিতে যুক্তরাষ্ট্রের প্রতিটি যুক্তিবাদী মানুষ জানে তিনি পরাজিত হয়েছিলেন। Rational person in the United States of America. ট্রাম্পের বক্তব্যের পরই অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন। ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ চ্যাং বলেছেন, চীন কখনোই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও করবে না। এদিকে হোয়াইট হাউসের কিছু কর্মকর্তারাও দুদেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যের সময়টিও গুরুত্বপূর্ণ। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে রিপাবলিকান পার্টিকে কংগ্রেসে তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার বড় চ্যালেঞ্জ রয়েছে। এমন পরিস্থিতিতে নির্বাচনী নিরাপত্তা, ভোটার পরিচয় যাচাই এবং ভোটার তালিকা নিরাপত্তাকে বড় রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে আনছেন ট্রাম্প। ঈশিতা আক্তার, সময় সংবাদ। নাগরিকত্ব আইন আরও কঠোর করল ফিনল্যান্ড। ভাষা দক্ষতার পাশাপাশি এখন থেকে উত্তীর্ণ হতে হবে সিটিজেনশিপ টেস্ট পরীক্ষায়ও। তবে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ করার পর ভাষা দক্ষতার সার্টিফিকেট থাকলে 5 বছরেই করা যাবে দেশটির নাগরিকত্বের আবেদন। ফিনল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন মধু। ফিনল্যান্ডের গায়ে সুখী দেশের তকমা লেগে আছে টানা 9 বছর ধরে। এছাড়া সামাজিক নিরাপত্তা নিশ্চয়তার সুনাম বিশ্বজুড়ে। সবকিছু মিলিয়ে উত্তর ইউরোপের এই দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থী ও অভিবাসন প্রত্যাশীদের পছন্দের শীর্ষেই অবস্থান। এমন অবস্থায় নাগরিকত্ব আইন কঠোর করে যাচ্ছে দেশটির ডানপন্থী জোট সরকার। ফিনল্যান্ডে নাগরিকত্ব পাওয়ার জন্য 6 বছর বসবাসের সময়ের শর্ত বাড়িয়ে 8 বছর করা হয় 2024 সালে। কড়াকড়ি এই নিয়মের মধ্যেই এবার অভিবাসীদের জন্য মরার উপর খাড়ার ঘা। সম্প্রতি দেশটির পার্লামেন্টে পাশ হয়েছে নতুন আইন। বৈধভাবে 8 বছর থাকার পাশাপাশি বসতে হবে পরীক্ষার টেবিলে। 2027 সালের জানুয়ারি থেকে দিতে হবে সিটিজেনশিপ টেস্ট। আর বরাবরের মতো ভাষা দক্ষতায় থাকতে হবে অন্তত লেভেল 3। সিটিজেনশিপের পরীক্ষা নেওয়া হবে ফিনিশ অথবা সুইডিশ ভাষায়। প্রশ্ন থাকবে ফিনল্যান্ডের সমাজ, আইন, গণতন্ত্র, মানবাধিকার, লিঙ্গ সমতা, ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে। প্রস্তুতির জন্য অফিসিয়াল পাঠ্যসূচি প্রকাশ পায়নি এখনো। তবে বলা হচ্ছে পরীক্ষায় পাশ করতে পেতে হবে 70% নম্বর। ফিনল্যান্ডের নতুন যে সিটিজেনশিপ টেস্টটা অ্যাড করতে যাচ্ছে 2027 সালে, ডেফিনেটলি আমরা অনেকে এটা নিয়ে শঙ্কিত। বাট আমার কাছে মনে হয় যেহেতু অনেক দেশেই সেম প্রথা চালু রয়েছে, এর মাধ্যমে আমরা হয়তো ফিনল্যান্ডের সমাজ ব্যবস্থা, ফিনল্যান্ডের আইন সবকিছু নিয়ে আরো ভালোভাবে জানার আমাদের নতুন করে আগ্রহ তৈরি হবে। সবার জন্য এই পরীক্ষা বাধ্যতামূলক নয়। ফিনিশ বা সুইডিশ ভাষায় ফিনল্যান্ডে উচ্চশিক্ষা সম্পন্নকারী বা মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণদের জন্য বিকল্প ব্যবস্থা থাকবে। নতুন আইনে আগের মতোই বহাল থাকবে মাসিক নির্দিষ্ট উপার্জনের বাধ্যবাধকতাও। এত কিছুর পরও সুখবর থাকছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য, যাদের ফিনল্যান্ডে ব্যাচেলার্স কিংবা মাস্টার্স ডিগ্রি রয়েছে, পাশাপাশি ভাষা দক্ষতার সার্টিফিকেট আছে। তাদের অপেক্ষা করতে হবে না 8 বছর পর্যন্ত। 5 বছরই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তারা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, হেলসিঙ্কি, ফিনল্যান্ড। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে 20 দিন ধরে অনশনে সোনাম ওয়াংচুক। পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার ডাক, রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের সংহতি। আলোচিত বোরকা বিলের অনুমোদন দিয়েছে পর্তুগালের পার্লামেন্ট। জনপরিসরে মুখ ঢাকা নিষিদ্ধ করার ভোটে পক্ষে ভোট দেন ক্ষমতাসীন, বিরোধী সহ সব দলের এমপিরা। এখন প্রেসিডেন্ট অনুমোদন দিলেই কার্যকর হবে আইনটি। জনপরিসরে মুখ ঢাকলে মুখোমুখি হতে হবে জেল জরিমানার। এমন আইনে হতাশ মুসলিম অভিবাসীরা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট।
শুক্রবার পর্তুগালের সংসদ অধিবেশনে নজর ছিল দেশটিতে বসবাসরত মুসলিমদের। বহুল আলোচিত বোরকা বিল উত্থাপন করেন প্রধান বিরোধী দল সেগার প্রধান আন্দ্রে ভেন্তুরা। এরপর ক্ষমতাসীন পিএসডি, সেগা, ইনিশিয়েটিভা লিবারেল, সিডিএস এর এমপিরা বিলটির পক্ষে ভোট দিলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অনুমোদন পায় বিলটি। এর ফলে জনপরিসরে মুখ ঢাকলে মুখোমুখি হতে হবে জেল জরিমানার। নতুন বিলটিতে অবহেলাজনিত অপরাধে 150 থেকে 750 ইউরো এবং ইচ্ছাকৃত অপরাধে 400 থেকে 3000 ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এতে চরম হতাশ মুসলিম কমিউনিটি। আসলে আমাদের কাছে এটা প্রত্যাশিত ছিল না। আমরা এটা চাইনি যে পর্তুগালে এমন হবে। আমাদের মুসলিম কমিউনিটির জন্য যেটা খুবই বিব্রতকর অবস্থা হবে। আমার আম্মা, আমার ওয়াইফ সহ আমরা এখানে থাকি। আমরা মুসলিম কমিউনিটি সবসময় চেষ্টা করি পর্দা করে চলার জন্য। তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে আমার মনে হয় পর্তুগাল থাকাটা। 2025 সালের অক্টোবরে নীতিগত অনুমোদন পাওয়ার পর দেশটিতে বসবাসরত মুসলিম নারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিলটির বিপক্ষে রাজপথে নেমেছিলেন পর্তুগালের উদারপন্থীরা। এরপর নানা চাপে চলতি বছরের জুনে বিকল্প খসড়া উপস্থাপন করে ক্ষমতাসীন পিএসডি, যেখানে ধর্মীয় দিকের পরিবর্তে নিরাপত্তাজনিত কারণকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখন রাষ্ট্রপতি অনুমোদন দিলেই আইনে পরিণত হবে বিলটি। স্বাধীনভাবে সবার ধর্মচর্চায় পর্তুগালকে এতদিন উদাহরণ মনে করা হলেও সাম্প্রতিক সময়ে কঠিন হচ্ছে দেশটিতে বসবাসরত মুসলিমদের জীবনযাপন। জননিরাপত্তা বা সংস্কৃতির অজুহাতে বোরকা নিষিদ্ধের মতো আইন করে পর্তুগালে মূলত মুসলিমদেরকেই টার্গেট করা হচ্ছে বলে মনে করছে দেশটিতে বসবাসরত মুসলিমরা। তাই আইনটি কার্যকর হওয়ার আগেই যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সবাইকে মুখ খোলা রেখে চলাচলের পরামর্শ সংশ্লিষ্টদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা 20 দিন ধরে অনশনে পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। দীর্ঘ অনশনে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ওজন কমেছে 9.5 কেজি। এমন অবস্থায় 20 জুলাই পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার ডাক দিয়েছেন তিনি। এদিকে ওয়াংচুকের দাবির প্রতি সংহতি জানিয়ে তার সঙ্গে দেখা করেছেন কংগ্রেস, আম আদমি ও সমাজবাদী পার্টির নেতা সহ সমাজের বিশিষ্টজনেরা। ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে টানা 20 দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। জাতীয় পর্যায়ের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরীক্ষা ব্যবস্থা এবং শিক্ষাখাত সংস্কারের দাবিতে এই কর্মসূচি পালন করছেন তিনি। টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন ওয়াংচুক। চিকিৎসকরা জানান গত একদিনে তার ওজন আরও 350 গ্রাম কমেছে। মোট ওজন কমেছে প্রায় 9.5 কেজি। ফলে তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। অনশনে থাকা আরও কয়েকজন শিক্ষার্থীর অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। অসুস্থ হলেও নিজ লক্ষ্যে অনড় ওয়াংচুক বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষার এই আন্দোলন কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনার লড়াই। এর আগে এই দাবিতে যন্তর মন্তরে আন্দোলন শুরু করে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আন্দোলনে অংশ নেন ওয়াংচুক। এদিকে ওয়াংচুকের আন্দোলনের প্রতি বাড়ছে রাজনৈতিক ও সামাজিক সমর্থন। শুক্রবার যন্তর মন্তরে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির প্রতি সমর্থন জানান কংগ্রেস নেতা পবন খেরা। এর আগে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল ও সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদবও ওয়াংচুকের সঙ্গে দেখা করেন। এছাড়া লেখক অরুন্ধতী রায়, অভিনেতা নাসিরুদ্দিন শাহ, প্রকাশ রাজ সহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন সরকারের প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। ককরোচ জনতা পার্টির অভিযোগ, পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়লেও সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় আগামী 20 জুলাই পার্লামেন্ট অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রার ঘোষণা দিয়েছেন সোনম ওয়াংচুক। নাসরিন রুমি, সময় সংবাদ। হাইড্রোজেন চালিত ট্রেনের যুগে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল ভারত। শুক্রবার এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্য দিয়ে জার্মানি, জাপান, চীন ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর কাতারে নাম লেখালো দেশটি। 10 কোচের এই ট্রেনে একসঙ্গে প্রায় 2600 যাত্রী যাতায়াত করতে পারবেন। প্রতিদিন 2 দফা চলাচল করবে ট্রেনটি। রেল ব্যবস্থাকে আরও দক্ষ, সাশ্রয়ী ও আধুনিক করতে নতুন প্রযুক্তির ব্যবহার অব্যাহত থাকবে বলে জানান নরেন্দ্র মোদী। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নকশা, প্রকৌশল ও নির্মিত এই ট্রেনের সর্বোচ্চ গতি ঘন্টায়
75 কিলোমিটার। 1200 কিলোওয়াট ক্ষমতার হাইড্রোজেন ফুয়েল সেল প্রপালশন ব্যবস্থায় চলবে এটি। 2030 সালের মধ্যে রেলপথে নেট শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্য অর্জনে ভারতের চলমান উদ্যোগে এটি গুরুত্বপূর্ণ একটি মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। চীনের স্বপ্নের শহর বেইজিং এখন অনেক তরুণের কাছে হয়ে উঠেছে চাপের শহর। যে রাজধানীতে পৌঁছানো একসময় ছিল সাফল্যের প্রতীক, সেখান থেকেই এখন বেরিয়ে যাওয়ার পথ খুঁজছেন অনেকে। মন্তর অর্থনীতি, ব্যয়বহুল জীবন আর অনিশ্চিত ভবিষ্যৎ বদলে দিচ্ছে চীনা তরুণদের স্বপ্নের সংখ্যা। শতাব্দীর পর শতাব্দী ধরে বেইজিং ছিল চীনের স্বপ্নের রাজধানী। মধ্যযুগের সাম্রাজ্যিক পরীক্ষায় অংশ নিতে দেশ জুড়ে পণ্ডিতরা ছুটে যেতেন এই শহরে। আধুনিক চীনে সেই জায়গা নিয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া, উদ্যোক্তা আর অভিবাসী শ্রমিকরা। গ্রাম কিংবা ছোট শহর থেকে রাজধানীতে গিয়ে একটি ঠিকানা গড়ে তোলাই ছিল সফল জীবনের প্রতীক। গত 3 দশকে বেইজিংয়ের জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে 2 কোটিরও বেশি হয়েছে, যার পেছনে ছিল চীনের অর্থনৈতিক বিস্ময়ের গল্প। কিন্তু সেই গল্পে এখন ভাটা পড়েছে। একসময় টানা 2 অঙ্কের প্রবৃদ্ধি দেখা চীনের অর্থনীতি এখন অনেক ধীর। আবাসন খাতের দীর্ঘস্থায়ী সংকট, করোনা মহামারীর ধাক্কা এবং পরবর্তী অনিশ্চয়তা ব্যবসা ও ভোক্তা দুপক্ষের আস্থাকেই দুর্বল করেছে। আবাসন খাতে বিনিয়োগ করা বহু পরিবারের সম্পদের মূল্য কমেছে। মানুষ খরচের বদলে সঞ্চয় ঝুঁকেছে। তাই নতুন বিনিয়োগ কমেছে, কর্মসংস্থানও সংকুচিত হয়েছে, আর চাকরির বাজারে বেড়েছে তীব্র প্রতিযোগিতা। এর সরাসরি প্রভাব পড়েছে তরুণদের জীবনে। আয় আর ব্যয়ের হিসাব মিলছে না। বাড়ি ভাড়া, নিত্য প্রয়োজনীয় খরচ, সম্পর্ক, অবসর কিংবা ভ্রমণ, সব মিলিয়ে রাজধানীর জীবন অনেকের কাছেই হয়ে উঠেছে অসহনীয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসকেপিং বেইজিং বা বেইজিং থেকে পালানো হ্যাশট্যাগে প্রতিদিনই নিজেদের শহর ছাড়ার সিদ্ধান্ত জানাচ্ছেন তরুণরা। তাদের যুক্তি, একই অর্থ অন্য কোনো শহরে খরচ করলে আরও স্বস্তিদায়ক ও মানসম্মত জীবন পাওয়া সম্ভব। যদিও বেইজিং ছেড়ে যাওয়াকে এখনও অনেকে ব্যর্থতা বা সামাজিক মর্যাদা হারানোর সঙ্গে তুলনা করেন, তবুও সেই মানসিকতা ধীরে ধীরে বদলাচ্ছে। একই সঙ্গে বদলে যাচ্ছে সাফল্যের ধারণাও। একসময় সকাল 9টা থেকে রাত 9টা, সপ্তাহে 6 দিন, কাজের 996, কর্মসংস্কৃতি ছিল সফল হওয়ার মন্ত্র। আগের প্রজন্ম গর্ব করত চিকু অর্থাৎ কষ্ট সহ্য করে এগিয়ে যাওয়ার মানসিকতা নিয়ে। কিন্তু ধীরগতির অর্থনীতি সেই সমীকরণ পাল্টে দিয়েছে। এখন অনেক তরুণ বেছে নিচ্ছেন তাংপিং বা লাইং ফ্ল্যাট, মানে অন্তহীন প্রতিযোগিতা নয়, চাপমুক্ত, টেকসই ও ভারসাম্যপূর্ণ জীবন। তাদের কাছে এখন সাফল্য মানে এমন এক জীবন যেখানে ভবিষ্যৎ নিয়ে কম উদ্বেগ, বেশি স্বস্তি আর নিজের মতো করে বেঁচে থাকার সুযোগ আছে। নাদিম মারজান, সময় সংবাদ। কানাডায় বাবা মা ও দাদা দাদিকে নিয়ে আর নতুন আবেদন স্থগিত করেছে দেশটির সরকার। কানাডার ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ বিভাগ IRCCর পক্ষ থেকে গেল বুধবার এই সিদ্ধান্ত জানানো হয়। অভিবাসন ব্যবস্থাকে দায়িত্বশীলভাবে পরিচালনা করা এবং দীর্ঘ অপেক্ষার সময় কমিয়ে আনতেই এই সিদ্ধান্ত বলে জানায় কর্তৃপক্ষ। তবে এর মধ্যে জমা পড়া আবেদনগুলোর প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে। কানাডা সরকারের এই সিদ্ধান্তে দেশটিতে থাকা বহু অভিবাসী পরিবার নতুন করে অনিশ্চয়তায় পড়বেন বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক সময়, ভয়াবহ বন্যা ও বৃষ্টিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস ও দক্ষিণ আমেরিকার দেশ চিলি। টানা ভারী বৃষ্টিতে চিলিতে একদিনে প্রাণ হারিয়েছেন অন্তত 3 জন। অন্যদিকে টেক্সাসে ভয়াবহ বন্যায় আরও 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভয়াবহ বন্যার পর অঙ্গরাজ্য জুড়ে বড় ধরনের দুর্যোগ ঘোষণা করেছেন গভর্নর। 2 দেশেই উদ্ধার তৎপরতা জোরদারের পাশাপাশি নতুন করে বৃষ্টি ও বন্যার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। মধ্য ও দক্ষিণ চিলিতে টানা ভারী বৃষ্টিতে কয়েকজনের মৃত্যু হয়েছে। বন্যা, ভূমিধস, বিদ্যুৎ বিভ্রাট এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। জরুরি ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন এবং অনেক এলাকা এখনও বিচ্ছিন্ন রয়েছে। ভারী বৃষ্টির কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায় 2.5 লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, ঝড়ের সবচেয়ে ভারী বৃষ্টিপাত এখনও বাকি আছে। অবস্থায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে চিলি সরকার।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে সাম্প্রতিক ভয়াবহ বন্যার পর রাজ্য জুড়ে বড় ধরনের দুর্যোগের ঘোষণা করেছেন গভর্নর গ্রেগ অ্যাবট। শুক্রবার এ সংক্রান্ত ঘোষণাপত্রে স্বাক্ষর করে তিনি জানান, ফেডারেল দুর্যোগ সহায়তা পেতে আবেদনটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হবে। অনুমোদন মিললে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার, পুনর্বাসন, ধ্বংসস্তূপ অপসারণ এবং অবকাঠামো পুনর্গঠনে কেন্দ্রীয় সহায়তা পাওয়া যাবে। বন্যা কবলিত ওভালডেস শহর পরিদর্শনের পর গভর্নর অ্যাবট বলেন, ক্ষয়ক্ষতির চিত্র অত্যন্ত ভয়াবহ হলেও স্থানীয় মানুষ দুর্যোগ মোকাবেলায় সাহস ও দৃঢ়তার পরিচয় দিচ্ছেন। শুক্রবার পর্যন্ত বন্যায় আরও কয়েকজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। রাজ্য জুড়ে এখন পর্যন্ত 270 জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জরুরি সেবা কর্মীরা আরও 3 শতাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। অনেক স্থানে গাছে উঁচু স্থানে আটকে পড়া মানুষকে হেলিকপ্টার ও বিশেষ উদ্ধার অভিযানের মাধ্যমে নামিয়ে আনা হচ্ছে। তবে বৃষ্টি কিছুটা কমলেও নদ নদীর পানি বৃদ্ধি ও আকস্মিক বন্যার ঝুঁকি এখনো রয়ে গেছে। এ অবস্থায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। শিউলি রোজা, সময় সংবাদ। নদী শুকিয়ে যাওয়ায় পানির তীব্র সংকটে ভুগছে ইন্দোনেশিয়ার বান্তেন প্রদেশের বাসিন্দারা। কয়েক সপ্তাহ ধরে দেশটির জাভা অঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত না হওয়ায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। চরম বিপাকে পড়েছেন প্রদেশের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে পাহাড়ি ঝর্ণা থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে তাদের। একটু একটু করে বাঁশের নল বেয়ে পড়ছে পানি, আর এই পানির জন্যই সারি সারি বোতল নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন ইন্দোনেশিয়ার বান্তেন প্রদেশের সুনুং বাতুর গ্রামের বাসিন্দারা। গ্রামটির এই দৃশ্য এখন নিত্যদিনের। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় পানি প্রায় শুকিয়ে গেছে। দেখা দিয়েছে তীব্র খরা। নিরাপদ পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রায় 1000 বাসিন্দার ভরসা এখন পাহাড়ের পাদদেশের একটি ছোট্ট ঝর্ণা। রান্না, খাবার, কাপড় ধোয়া সব কাজের জন্য এই একটিমাত্র পানির উৎসের ওপর নির্ভর করতে হচ্ছে তাদের। তাই সুযোগ পেলেই পানি জমিয়ে রাখছেন সবাই। এই সময়ে আমরা সত্যি সাহায্য চাই। প্রতিদিন পানি আনতে এসে খুব ক্লান্ত হয়ে যাই। ভয় হচ্ছে ঝর্ণার পানি যদি শুকিয়ে যায় তাহলে আমাদের কি হবে। তাই যতটা পারছি পানি জমিয়ে রাখছি। কয়েক সপ্তাহ ধরে জাভা অঞ্চলের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। তাই শুষ্ক মৌসুম আরও দীর্ঘ হলে সংকট বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। ঈশিতা আক্তার, সময় সংবাদ। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের প্রভাব কৃষিক্ষেত্রেও। উত্তর মেসিডোনিয়ার গ্রিনহাউসে অসহনীয় গরমের মাঝেই কাজ চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। এমনকি ভোরের আগেই কাজ শুরু করেও মিলছে না স্বস্তি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতি বছরই বাড়ছে এই দুর্ভোগ। কেউ চারা রোপণ করছেন, কেউ টমেটো তুলছেন, আবার কেউ সেচ ব্যবস্থা ঠিক রাখার চেষ্টা করছেন। তাপমাত্রার পারদ রেকর্ড উচ্চতা ভাঙলেও থেমে নেই উৎপাদন। তীব্র গরম থেকে বাঁচতে রাতেই কাজে নেমে পড়েন চাষিরা। বাইরের তাপমাত্রা কিছুটা কম থাকলেও গ্রিনহাউসের ভেতর তা আরও বেশি। এই তীব্র গরমেই গ্রিনহাউসে কৃষিকাজ চালিয়ে যাচ্ছেন উত্তর মেসিডোনিয়ার স্ট্রুমিৎসা অঞ্চলের বাসিন্দারা, যা দেশের টমেটো, মরিচ ও শসা উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এই তীব্র তাপপ্রবাহ জীবনযাত্রার ছন্দই বদলে দিয়েছে বলে জানান অনেকে। বহু বছর ধরে এই খামারে কাজ করা শ্রমিকরা বলছেন, এখন আর আগের মতো শীত নেই। প্রতি বছরই তাপমাত্রা বাড়ছে। এই ভয়াবহ গরমে মাঠে কাজ করাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জলবায়ুর পরিবর্তন যে কৃষি শ্রমিকদের জীবনে সরাসরি প্রভাব ফেলছে, যা তাদের অভিজ্ঞতায় স্পষ্ট। আগে আরো ঠান্ডা ছিল, জলবায়ু বদলে গেছে। গত বছর 5 ডিগ্রি, এবছরও 5 ডিগ্রি। এই অসহ্য গরমে আমরা কাহিল হয়ে পড়েছি। চলতি বছর ইউরোপে একের পর এক তাপপ্রবাহ ভেঙেছে তাপমাত্রার রেকর্ড। দাবানল, কৃষি উৎপাদনের চাপ এবং অতিরিক্ত মৃত্যুর ঝুঁকিও বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে এমন চরম আবহাওয়া ভবিষ্যতে আরও তীব্র হয়ে উঠবে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী সহ 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও 5 জন। শুক্রবার সকালে কর্ণসুবর্ণ স্টেশন ও গোবিন্দপুর লেভেল ক্রসিংয়ের মাঝামাঝি এলাকায়
এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় রেলগেট খোলা থাকায় একটি ট্রেন আসতে থাকলেও স্কুল বাসটি রেল লাইন পার হচ্ছিল। এ সময় ট্রেনের ধাক্কায় স্কুল ভ্যানটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। স্কুল বাসটিতে 10 জন শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, গেটম্যান নেশাগ্রস্ত অবস্থায় দায়িত্ব পালন করছিলেন। এরই মধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে নিহতদের পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। দেখছেন আন্তর্জাতিক সময়। বিক্রিবাট্টার প্রতিযোগিতায় বড় ধাক্কা খেয়েছে বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভলভো কার্স। চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে প্রায় 1500 কোটি সুইডিশ ক্রাউন লোকসান গুনেছে প্রতিষ্ঠানটি। ক্ষতি সামলাতে অটোমেশন প্রযুক্তি ব্যবহার বাড়ানোর পাশাপাশি নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি আনার কথা জানিয়েছে ভলভো। বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভলভো কার্সের মালিকানার বড় হিস্সা চীন ভিত্তিক কোম্পানি গ্রিলি হোল্ডিং এর। চলতি বছরের প্রথম 6 মাসে কোম্পানিটির মোট মুনাফা দাঁড়িয়েছে মাত্র 80 কোটি সুইডিশ ক্রাউন, প্রথম প্রান্তিকে যা ছিল 1600 কোটির ঘরে। বিশ্ববাজারে গাড়ি বিক্রির প্রতিযোগিতায় এত বড় পতন ঠেকাতে অটোমেশন প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে জোর দিয়েছে ভলভো কার্স। প্রতিষ্ঠানটি বলছে বছরের দ্বিতীয়ার্ধেই এই লোকসান কাটিয়ে ওঠা সম্ভব, তবে তা নির্ভর করবে ভলভোর নতুন ফ্ল্যাগশিপ EX60 মডেলের গাড়িটি কতটা জনপ্রিয়তা পাবে তার উপর। ভলভোর প্রধান নির্বাহী কর্মকর্তা হাকান স্যামুয়েলসন জানিয়েছেন, চীনের কঠিন বাজার পরিস্থিতির মধ্যেও বছরের দ্বিতীয়ার্ধে তারা অধিক লাভ করবেন। এছাড়া নতুন মডেলের ভলভোটি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারেও ব্যবসার ক্ষতি পুষিয়ে দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন হাকান স্যামুয়েলসন। ভলভোর দাবি, গত বছর 1800 কোটি ক্রাউন আয় করেছিল গ্রিলি হোল্ডিং। তবে মার্কিন শুল্কের প্রভাবে এবছর কোম্পানিটির সার্বিক আয় কত ঠেকবে তা পর্যবেক্ষণে রেখেছেন প্রযুক্তি বিশ্লেষকরা। ফাহরিয়া ফারুকি, সময় সংবাদ। নতুন প্রযুক্তি আর উৎপাদন সক্ষমতা বাড়িয়ে বৈশ্বিক বাজারে অবস্থান আরও শক্ত করতে চায় বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। আর সে লক্ষ্যই দক্ষিণ আফ্রিকায় প্রায় $64 কোটি বিনিয়োগ করে শুরু হয়েছে নতুন প্রজন্মের হিলাক্স পিকআপ উৎপাদনের কাজ। এরই মধ্যে শেষ হয়েছে 67% কাজ। লক্ষ্য বছরে প্রায় 1,40,000 ইউনিট হিলাক্স উৎপাদনের। দক্ষিণ আফ্রিকায় নতুন করে বিনিয়োগ বাড়াচ্ছে বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। এ লক্ষ্যে দেশটির ডারবান কারখানায় নতুন প্রজন্মের হিলাক্স পিকআপ উৎপাদনে $63.40 লাখ প্রকল্প হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে শেষ হয়েছে 77% বেশি কাজ। শুরু হয়েছে নতুন হিলাক্সের পরীক্ষামূলক উৎপাদনও। বৃহস্পতিবার ডারবানের কারখানায় আয়োজিত এক অনুষ্ঠানে টয়োটা সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী অ্যান্ড্রু কির্বি জানান, কারখানার আধুনিকায়ন সহ পুরো প্রকল্পের কাজ শেষ হবে আগামী বছরের জুনের মধ্যে। এরপর বছরে প্রায় 1,40,000 ইউনিট হিলাক্স উৎপাদন করবে তারা, যার একটি বড় অংশ রপ্তানি হবে ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে। এদিকে দক্ষিণ আফ্রিকার বাজারে চীনা ব্র্যান্ড চেরির সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে নতুন গাড়ির প্রযুক্তিতেও থাকছে বড় পরিবর্তন। যোগ হয়েছে আরও উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক চালক সহায়ক প্রযুক্তি। অন্তরা সেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা 7 দিন ধরে ইরানে বোমা বর্ষণ যুক্তরাষ্ট্রের। সামরিক সক্ষমতা ঘুরিয়ে দিতে চায় পেন্টাগন। এবার পূর্ণমাত্রার আক্রমণাত্মক পর্যায়ে প্রবেশের হুঁশিয়ারি তেহরানের। শতাধিক রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপল ইউক্রেন, নিহত অন্তত 10। জবাবে কৃষ্ণ সাগরে রাশিয়ার আরও 12টি জাহাজে জেলেনস্কি বাহিনীর হামলা। এবং যুক্তরাজ্যে লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন অ্যান্ডি বার্নহাম। সোমবার প্রধানমন্ত্রী হিসেবে নেবেন দায়িত্ব। সামনে পাহাড়সম চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ে।